শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে হেফাজতে ইসলামের কাছে ধর্ণা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় জামায়াত বিরোধী অবস্থানকে কাজে লাগাতে। ব্যাপক বৃষ্টিতে রাজধানী স্থবির, বংশালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। প্রধান উপদেষ্টার সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্কের বাঙালি পরিসর, পাল্টাপাল্টি কর্মসূচি। 5টি টয়লেট পরিচালনা শিখতে 3 কর্মকর্তার বিদেশ সফর। নেতানিয়াহু বললেন, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হেফাজতে ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনকে কাছে টানতে বিএনপি সহ বিভিন্ন দল সক্রিয় ভূমিকা নিচ্ছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল ইতিমধ্যে নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে। এসব দলের মধ্যে অন্তত 4টি সরাসরি হেফাজত সংশ্লিষ্ট। অভিন্ন কর্মসূচিও পালন করছে তারা। এ প্রেক্ষাপটে হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার ঢাকায় হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন। এর আগে আগস্টের শুরুতে বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী শুরু থেকেই জামায়াতে ইসলামীর বিরোধিতা করে আসছেন। মওদুদীর মতাদর্শের বিরোধিতা করে তিনি একাধিকবার বলেছেন, জামায়াত সহি ইসলামী দল নয়, তারা মদিনায় ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রতিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনেও তিনি ইসলামী দলগুলোকে সতর্ক করে বলেন, আগামী নির্বাচনে এমন কোন দলের সঙ্গে জোট করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে পূর্বসূরি আলেমরা সতর্ক করে গেছেন। রাজধানী ঢাকায় 22 সেপ্টেম্বর সোমবার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে হাজারীবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর ও মোহাম্মদপুরের সড়ক জুড়ে হাঁটু পানি জমে আছে। যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সকালবেলা অফিসগামীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। অনেক জায়গায় সিএনজি, বাস, এমনকি রিকশাও চলেনি। বাধ্য হয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছে অনেকে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারণ বাজার, গ্রিন রোড, নিউ মার্কেট, আসাদ গেট এবং ঝিগাতলা সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীর বংশালে রাস্তার জমে থাকা পানিতে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমিন হোসেন নামে এক বেকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 9:15টার দিকে বংশালে নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলির সামনে এ দুর্ঘটনা ঘটে। আমিন হোসেন পিরোজপুরের ভান্ডারিয়া থানার টেলিসানি গ্রামের বাদশা আকনের ছেলে। তিনি ঢাকার বিডিআর 1 নম্বর গেটে এলাকায় থাকতেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তাকে স্বাগত জানানো এবং প্রতিবাদ জানানোর জন্য সোমবার 22 সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। রোববার 21 সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। আওয়ামী লীগ তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করবেন তার সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছে। এছাড়াও আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের। টেকনাফে মানব পাচারকারীদের একটি আস্তানা থেকে 80 জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
22 সেপ্টেম্বর ভোরে র্যাব ও বিজিপির যৌথ অভিযানে এই উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পাচারকারীরা তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে আটকে রেখেছিল। অভিযানে 18 জন পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়। পাচারকারীরা দীর্ঘদিন ধরে এই এলাকায় সক্রিয় ছিলেন। 20 সেপ্টেম্বর 1857 4 মাস অবরোধের পর দিল্লি দখল করে ব্রিটিশরা। যেই দিল্লি সিপাহী বিপ্লবের শেষ দুর্গ হয়ে টিকেছিল। 21 সেপ্টেম্বর হুমায়ুনের সমাধিতে গ্রেপ্তার হলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। তার পুত্রদের হত্যা করা হলো চোখের সামনে, আর সম্রাটকে পাঠিয়ে দেয়া হলো বারবার। চোখের সামনে পুরো সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখলেন ভুলক্রমে সম্রাট হিসেবে জন্ম নেওয়া একজন কবি, বাহাদুর শাহ জাফর। দিল্লি পতন ও বাহাদুর শাহর গ্রেপ্তার নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর। ডাক্তার ফজলি রাব্বি 1932 সনের 22 সেপ্টেম্বর পাবনা জেলার ছাতিয়ানি গ্রামে জন্মগ্রহণ করেন। 1955 সনে এমবিবিএস পাশ করে 1956 সন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন। 1960 সনে তিনি ইউকের এডিনোব্রা থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন। তিনি 1963 সনে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1968 সনে তিনি মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ শহীদ ডাক্তার ফজলে রাব্বি ঢাকা মেডিকেল কলেজ অধ্যয়নকালেই ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন এবং 52 ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। 1971 সনের 15 ডিসেম্বর বিকেলে পাক বাহিনীর কয়েকজন সৈন্যসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে রাজাকার আলবদরদের কয়েকটি দল ডাক্তার ফজলে রাব্বিকে তার সিদ্ধেশ্বরী বাসভবন থেকে তুলে নিয়ে যায় এবং রায়েরবাজার বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে। 18 ডিসেম্বর দিনের বেলায় শহীদ ডাক্তার ফজলে রাব্বির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। 1956 সালের 22 সেপ্টেম্বর জন্ম নেওয়া আনু মোহাম্মদ বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম প্রধান পাবলিক ইন্টেলেকচুয়াল বা জনস্বার্থের বুদ্ধিজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি লেখালেখির পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি 1984 থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে 4 দফায় দায়িত্ব পালন করেন। ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 1982 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তিনি 2023 সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি 2005 থেকে 2021 পর্যন্ত বাংলাদেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি 2006 সালে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। অধ্যাপক আনু মোহাম্মদ সেই ফুলবাড়ী সমঝোতা চুক্তিতে জনগণের পক্ষ থেকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 22 সেপ্টেম্বর সোমবার সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশেষ করে ব্যালট পেপার ছাপানো এবং বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না। আবিদুল বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী অনেক প্রার্থীকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু কর্মকর্তা নির্বাচনী অনিয়মে জড়িত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের 3 কর্মকর্তা চীনে বিদেশ ভ্রমণে যাচ্ছেন নতুন 5টি মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন 27 অক্টোবর থেকে 7 দিনের জন্য চীন সফরে থাকবেন। এ ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউআন বাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। ভারতে ভোটার তালিকায় বড় ধরনের গড়মিলের অভিযোগ উঠেছে। দেশটির উত্তরপ্রদেশের মহোবা জেলায় ভোটার তালিকা সংশোধনের সময় একটি ছোট ভাঙা ঘরে 4,271 ভোটারের নাম পাওয়া গেছে। এই ঘটনায় গ্রাম জুড়ে বিস্ময় সৃষ্টি হয়েছে এবং ভারতের নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের মহোবা জেলার জৈতপুর গ্রাম পঞ্চায়েতের এক কোণে দাঁড়িয়ে থাকা মাত্র 16x15 ফুটের এই এক কামরার ঘরটি ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের খাতায় 4,271 মানুষের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। আসন্ন 2026 সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য চলমান এই সংশোধনের সময় এই অলৌকিক আবিষ্কার গ্রাম জুড়ে বিস্ময় ছড়িয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক ভিডিও বিবৃতিতে সরাসরি এর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেন, 2023 সালের 7 অক্টোবরে ভয়াবহ হত্যাযজ্ঞের পর যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরস্কৃত করছেন। আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে, তা হল জর্ডান নদীর পশ্চিম তীরে একটি ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা পাবে না। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। গতকাল রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল এ তথ্য জানান। জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, স্থায়ী ও মূল ভিত্তির বাস্তবায়ন। 2023 সালের তুলনায় 2024 সালে অনলাইন তথ্য ফাঁস প্রায় 8 গুণ বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সার্ফশার্ক। প্রযুক্তি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই তথ্য ফাঁস বা ডাটা ব্রিজ বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। সার্ফশার্কের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, 2023 সালে যেখানে বিশ্বব্যাপী প্রায় 73 কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক ও তথ্য ফাঁস হয়েছিল, সেখানে 2024 সালের সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 550 কোটিতে, অর্থাৎ প্রায় 8 গুণ। গড়ে প্রতি সেকেন্ডে 180টির মতো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বছর জুড়ে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ এনডিএমএ জানিয়েছে, জুন থেকে শুরু হওয়া বর্ষা ঋতুতে দেশজুড়ে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 1006 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 275 শিশু, 568 পুরুষ ও 163 জন নারী। এসব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এখানে মৃতের সংখ্যা 504। এরপর পাঞ্জাব প্রদেশে 304, সিন্ধুতে 80, বেলুচিস্তানে 30, গিলগিট বালতিস্তানে 41, আজাদ জম্মু ও কাশ্মীরে 38 এবং রাজধানী ইসলামাবাদে 9 জনের মৃত্যু হয়েছে। এনডিএমএ রোববার এসব তথ্যের পাশাপাশি আরও জানায়, 26 জুন শুরুর পর থেকে প্রায় 5,768টি অভিযানের মধ্য দিয়ে দুর্গত 30 লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।